রাস্তাঘাট তলিয়ে গেছে। ঘরে বুক সমান পানি, ডুবেছে ক্ষেতের ফসল, ভেসে গেছে পুকুরের মাছ, প্লাবিত হয়েছে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির, মসজিদ থেকে সব কিছু। এবার বর্ষা মৌসুম শুরু হতে না হতেই দ্বিতীয়বারের মতো বন্যার পানিতে ডুবল সিলেট। বর্ষা শেষ হতে হতে আরও কয়েক দফা ডুবতে হতে পারে। গত কয়েক বছর ধরেই বন্যার সাথে অবিরাম লড়তে হচ্ছে সিলেটকে। কিন্তু কেন? বেশ কিছু কারণ রয়েছে, তবে সবার অভিযোগের দৃষ্টি কিশোরগঞ্জে, সেই দৃষ্টিনন্দন সড়কের দিকে, যেই সড়কে আমরা হাওয়া বদল করতে যাই, টিকটক করতে যাই, আলপনা আঁকি গিনিস বুকে নাম ওঠাবো বলে। এই সড়কের মতন আরও কিছু অপরিকল্পিত উন্নয়নে হাওরের প্রবাহে এসেছে বাধা, যে কারণে বারবার ডুবতে হচ্ছে সিলেটকে। বিশেষজ্ঞদের পাশাপাশি অনেকেই ব্যাপারটা মেনে নিয়েছেন। আপাতত বড় আঘাতটা দৃশ্যমান হচ্ছে সিলেটে। সামান্য বৃষ্টি বা ঢলেই তলিয়ে যাচ্ছে পুরো শহর। কিন্তু হাওরের বুক বেঁধে যেই রাস্তা আমরা গেঁথেছি, তার ক্ষয়ক্ষতি যে সম্পূর্ণ এই অঞ্চলেই ছড়িয়ে পড়বে না, তা কে বলতে পারে? আমরাই বলি চোর পালালে বুদ্ধি বাড়ে। আমাদেরও সেই দশাই হয়েছে। পানিবন্দী সিলেটবাসীর দিকে তাকান। প্রতি বছর হঠাৎ আসা বন্যায় সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে তাদের। প্লাবিত সিলেটবাসীদের নিয়ে যারা পীড়িত, এই কন্টেন্ট তাদের জন্য। ভিডিওটি দেখুন, করণীয় কি হতে পারে আমাদের জানান। সবচেয়ে বড় কথা, 874 কোটি টাকা ব্যয়ে নির্মিত অল ওয়েদার এই সড়ক দিয়ে আমরা এখন কি করব? উত্তরটা কমেন্টে জানাবেন। চলুন আগে জেনে আসি সিলেটে কেন এত বন্যা হয়। সিলেটে বন্যা হয় মূলত দুটি কারণে। প্রথমত পাহাড়ি ঢল এবং দ্বিতীয়ত অতিবৃষ্টি। এই দুটি ক্ষেত্রেই পানি প্রবাহিত হওয়ার স্বাভাবিক পথ এখন অপর্যাপ্ত। গত কয়েক বছর ধরে এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে। একই সময়ে পানির সাথে উজানের ঢলে মেঘালয় থেকে বিপুল পরিমাণ পলিমাটি সিলেটের সুরমা, কুশিয়ারা সহ সীমান্তবর্তী নদীগুলোতে চলে আসছে। অনেক আগে থেকেই পলিমাটি আসার কারণে প্রধান দুটি নদীসহ সীমান্ত এলাকা দিয়ে প্রবেশ করা নদীগুলোর তলদেশ ভরাট হয়ে যাচ্ছে। এতে নদীগুলোর পানি ধারণের সক্ষমতা কমে এসেছে। সেই ক্ষেত্রে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে হাওড়ে রাস্তার মতন সড়ক নির্মাণ করে। চলুন আরেকটু তলিয়ে দেখে আসি। আসাম ও মেঘালয় বৃষ্টি হলে সিলেটে পানি ঢুকবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। যত বৃষ্টি হবে তত পানি আসবে উজানের ঢলে। আর সিলেট বিভাগে পানি ঢুকলে সেটা বের হবে নেত্রকোনা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া দিয়ে। অর্থাৎ সিলেট দাঁড়িয়ে আছে পানি নিষ্কাশনের এক মহা গুরুত্বপূর্ণ বেসিনের উপরে। এর মধ্যে কিশোরগঞ্জের অবস্থান মাঝখানে। পূর্বের পানি পশ্চিমে যেতে হলে কিশোরগঞ্জের ভূমিকা এখানে খুবই মুখ্য। কিশোরগঞ্জ জেলার ভেতর ইটানা, মিঠামইন এবং অষ্টগ্রামকে সংযোগকারী অল ওয়েদার সড়কের অবস্থান টানা উত্তর দক্ষিণ বরাবর। ফলে অবস্থা যা দাঁড়াচ্ছে, পানি যাবে উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমে, আর 30 কিলোমিটার লম্বা উত্তর দক্ষিণমুখী রাস্তা বা বাঁধ পড়বে সেই পানির পথে। এই রাস্তার পশ্চিমে ধনু নদী, পূর্বে কালিনী। ঢলের পানি দ্রুত নদীতে না পড়তে পারলে, একদিকের পানি আরেকদিকে যেতে না পারলে যা হয়, দ্রুত পলিমাটি পড়ে ভূমির স্তর উঁচু হচ্ছে। বাঁধ পরবর্তী অভিজ্ঞতা বলছে ওদিকের পানির ধারণ ক্ষমতাও কমছে অনেক। ছোট আয়তনের কালভার্ট দেওয়া হয়েছে, কিন্তু তা দিয়ে পানি নড়াচড়া করতে পারে অতি ধীরে। 30 কিলোমিটার লম্বা বাঁধের মাঝে পানি সরার জায়গা আছে পত্রিকার ভাষ্যমতে মাত্র 900 মিটার। অতীতেও হাওড় অঞ্চলে বাঁধ নির্মাণ করা হতো। সেই বাঁধগুলোকে বলা হতো অষ্টমাসী বাঁধ, অর্থাৎ 8 মাস বাঁধ থাকবে আর বাকি 4 মাস বাঁধ খুলে দেওয়া হবে। হাওড়ের সাথে সাথে যাদের জীবন, তারাই এই বাঁধ বাঁধেন, তারাই এই বাঁধ ভাঙেন। সেই গ্রামবাসীর চিরাচরিত ধারণাকে উপেক্ষা করে নির্মিত হলো 12 মাসী বাঁধ। 12টা বাজানো হলো ভাটিকন্যা খ্যাত এই অঞ্চলের সুবিশাল জীববৈচিত্র্যের। বাঁধের ভারে ক্ষতবিক্ষত হাওড় দেখাতে পর্যটক নেয়ার স্বপ্নে চারিদিকে ধুমধাম কাণ্ডও হলো। যারা ভাবছেন এই বাঁধ কাম সড়ক নির্মিত হয়েছে কেবল হাওড়বাসীদের যোগাযোগের কষ্ট লাঘব করার জন্য, তারা ভুল ভাবছেন। এই অঞ্চলে অবকাঠামো নির্মাণ করে পর্যটন সম্ভাবনাকে জাগিয়ে তুলতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু তার কোনো জায়গাতেই বিবেচনা করা হয়নি হাওড়বাসীদের। কোনো মতামত নেওয়া হয়নি এই অঞ্চলের মানুষের। হাওড়ের বাস্তুতন্ত্রকে ভেঙে চুরে যোগাযোগ সহজ করার নামে নির্মাণ করা হয়েছে উন্নয়ন সড়ক। অথচ হাওড়ের পানি, খাল এবং নদীকে ঘিরেই তৈরি করা যেত বৃহত্তর যোগাযোগ নেটওয়ার্ক। মালদ্বীপ, থাইল্যান্ড, নেদারল্যান্ডস সহ বিশ্বের অনেক দেশেই আছে এই ব্যবস্থা। 2012 সালের এপ্রিলে 3 খণ্ডের হাওড় উন্নয়ন এবং মহাপরিকল্পনা তৈরি হয়। কিন্তু এই মহাপরিকল্পনাতেও হাওড়বাসী জনগণের সামগ্রিক অংশগ্রহণ ছিল না। নিদারুণভাবে সেই মহাপরিকল্পনাতেও হাওড় উন্নয়নে বেসরকারীকরণ ও কর্পোরেট পুঁজিকেই গুরুত্ব দেওয়া হয়।
আর সেই উন্নয়ন চিন্তার অংশ হিসেবেই আজ হাওড়ে বৈধ হয়েছে কর্পোরেট পর্যটন এবং প্রাণ বিনাশী উন্নয়ন। তারই ফলস্বরূপ অনেক ঢাকঢোল পিটিয়ে গত এক দশকে নেত্রকোনা, সুনামগঞ্জ এবং কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে বেশ কিছু সড়ক নির্মাণ করা হয়েছে। এর কোনোটি হাওড়ের পাশ দিয়ে, কোনোটি আবার হাওড়ের ঠিক মাঝ দিয়ে। বড় বড় মানুষরা গিয়ে এসব সড়কের উদ্বোধনও করেছেন। হাওড় এলাকার মানুষ এই রাস্তাঘাট হওয়াতে আমরা অনেক আনন্দিত। এই ব্রিজটা হইলে আমরা সারা বছরই এই বর্ষাকালে, শুকনাকালে এই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যাতায়াত করতে পারবো। এলাকার অধিকাংশ মানুষ এসব সড়ক নির্মাণে উল্লসিত হলেও পরিবেশ বোদ্ধারা শুরু থেকেই পরিবেশ বিপর্যয়ের আশঙ্কায় এই প্রকল্পগুলোর সমালোচনা করে আসছিলেন। স্বাভাবিকভাবেই কর্তৃপক্ষ তাদের কথাই কান দেয়নি, যদিও সরকার শেষ পর্যন্ত স্বীকার করেছে এসব সড়ক নির্মাণ মোটেও ঠিক হয়নি। প্রকল্প নিতে এসব ভুল করা উচিত। সাবেক সাইফুর রহমান সাহেব কি বুঝে এটা করেছিলেন? কিন্তু এসব প্রকল্প বাস্তবায়নের ফলে ইতিমধ্যেই পরিবেশের যেই অপরিমেয় ক্ষতিটা হয়ে গেছে তার প্রতিকার কি হবে, কিংবা যে বা যারা এই ভয়ঙ্কর কাজের জন্য দায়ী তাদের কি হবে? বাংলাদেশে ছোট বড় মিলিয়ে প্রায় 423টি হাওড় রয়েছে। সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার 7টি উপজেলার 539টি ইউনিয়নে বিস্তৃত হাওড় অঞ্চলে কয়েক কোটি মানুষের বাস। এই হাওড়ের ধান আর মাছি বাঁচিয়ে রেখেছে বাংলাদেশকে। পানি নিষ্কাশনের এক বৃহৎ বেসিনের উপরে দাঁড়িয়ে আছে খোদ বাংলাদেশ। যে দেশটি বেঁচে আছে এই পানি আর মাটিতে স্বপ্ন বুনে, সেই হাওড়, সেই নদীর উপরে রাষ্ট্রের এমন নির্দয় আচরণ পৃথিবীর আর কোথায় আছে? হাওড়ের প্রাণ, প্রকৃতি এবং সংস্কৃতি আমাদের উন্নয়ন অধিপতিদের মাথায় থাকে না। তাই হাওড় ছিন্ন ভিন্ন করে মহাসড়ক বানানো হয়। জল এবং মাটির জটিল সংসার চুরমার করে তথাকথিত পর্যটনের বিলাসিতা হয়। নেত্রকোনা থেকে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ থেকে হবিগঞ্জ, মৌলভীবাজার থেকে সিলেট, দেশের হাওড় বাস্তুতন্ত্র এখন আর নিরাপদে নেই। কোনো হাওড়ই এখন আর সুরক্ষিত নেই। হাওড় ভরাট করে গড়ে উঠেছে শিল্পাঞ্চল। হবিগঞ্জের কথাই ধরুন, এই উপজেলার বড় একটা অঞ্চল জুড়ে হাওড়। সেখানে হাওড় বাওড় ভরাট করে বানানো হয়েছে বড় বড় কলকারখানা। হাওড়ের বুকেই গড়ে উঠেছে অবকাঠামো। কারখানার বর্জ্য দেদারসে মিশে যাচ্ছে হাওড়ের পানিতে। এ সবই কিন্তু দৃশ্যমান। কিন্তু কেন হচ্ছে? কেন তা হতে দেয়া হচ্ছে? বাধা দেওয়ার কি কেউ নেই? কেন নেই? প্রথমত, সমস্যাটি খোদ রাষ্ট্রের অভ্যন্তরীণ নীতি এবং স্থানীয় ক্ষমতার রাজনীতির সঙ্গেই সম্পর্কিত। দ্বিতীয় সমস্যাটি আন্তঃরাষ্ট্রীয়, যার সঙ্গে ভারত বাংলাদেশ অভিন্ন নদীতর্ক সহ নানা কর্পোরেট উন্নয়নের নৃশংসতা জড়িয়ে আছে। আর এর কোনো সমস্যা সমাধানেই রাষ্ট্র এখন হাওড়মুখী নয়। ফলে যা ঘটার তাই ঘটছে। প্রতিনিয়তই নিখোঁজ হচ্ছে হাওড়। একটা সময় হাকালুকি হাওড় হয়তো কেবল নামেই টিকে থাকবে। জল জোছনায় নৌকা ভাসিয়ে হবে হাওড় বিলাস। কিন্তু হাওড়ের স্থবির চোখের জলের গভীরে কেউ নামবে না, কেউ দেখবে না হাওড়ের হৃৎপিণ্ড কিভাবে শেষ করে দিয়েছি আমরা। একবারও ভাববে না হাওড়ের বাস্তুতন্ত্র আর বৈচিত্র্য কিভাবে উধাও হয়ে গেল রাতারাতি। সেদিনও ভাবব না হাওড়ের এই সর্বনাশের জন্য। উজানের সামান্য ঢলে দুদিনের অতিবৃষ্টিতে কেন তলিয়ে যাচ্ছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল। সমাধান জেনেও চুপচাপ বসে থাকবো সেদিনও। আমরা কি একসাথে কখনোই বলতে পারবো না যে হাওড় বিনাশী উন্নয়ন আমরা আর চাই না?